প্রিয়ার সাথে তাদের প্রতিবেশী বাড়ির ছেলে প্রীতমের বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। তারা যেহেতু একই কলেজে পড়াশোনা করে তাই তারা একে অপরের প্রিয় বন্ধু। তারা একসাথে কলেজে যায়, একসাথে কোচিংয়ে পড়াশোনাও করতে যায়, তাই পাড়ার লোকেরা তাদের নিয়ে খারাপ খারাপ কথা বলে। প্রিয়ার বাড়ির লোকেরাও ব্যাপারটা ঠিক পছন্দ করে না। বিশেষ করে প্রিয়ার বৌদি তনিমা সেই ব্যাপারে খুবই রেগে থাকে। একদিন যখন প্রিয়া কলেজে যাওয়ার জন্য তৈরি হয় তখনই প্রীতম সেখানে আসে। কি রে প্রিয়া, 10টা বেজে গেল আর তুই এখনো রেডি হতে পারলি না? তাড়াতাড়ি চল, আমরা তো ফার্স্ট ক্লাসটাই মিস করে যাব। হ্যাঁ রে বাবা, যাচ্ছি। তোর যদি অত তাড়াহুড়ো থাকে তাহলে তুই যা গিয়ে ক্লাস কর, আমার জন্য অপেক্ষা করতে হবে না। মোটেই না, তোকে ছাড়া আমি কোনোদিনও কলেজে গেছি নাকি? তুই কলেজে না গেলে আমিও যাব না। তাড়াতাড়ি চল প্লিজ, আমাকে একবার বাইকে তেল ভরতে হবে। এভাবে প্রীতম তাড়াহুড়ো করতে থাকে। প্রিয়া যখন প্রীতমের সঙ্গে তাড়াতাড়ি করে কলেজের জন্য বেরোবে, তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকদিন আমার ননদকে সাথে নিয়ে বাইকের পেছনে বসিয়ে কলেজে যাওয়ার কি দরকার আছে তোমার? তোমরা যে কি নোংরামি শুরু করেছো চোখে আর দেখা যাচ্ছে না। যেমন আমার ননদ অসভ্য, ঠিক তেমন তুমিও। বৌদি প্লিজ, তুমি এত খারাপ খারাপ কথা কেন বলছো? আমরা শুধুমাত্র ভালো বন্ধু, তাই আমাদের বন্ধুত্বের উপর কোনো উল্টোপাল্টা প্রশ্ন তুলবে না তুমি। জানা আছে তোমরা কেমন বন্ধু। একটা ছেলে মেয়ে কোনোদিনও বন্ধু হতে পারে না, শুধুমাত্র অসভ্যতামি করার ধান্দা। তুমি কি একা কলেজে যেতে পারো না নাকি? সঙ্গে করে একটা ছেলের দরকার হবে। এসব বাড়াবাড়ি কিন্তু একদম ভালো লাগছে না, কারণ তোমাদের বন্ধুত্বের জন্য পাড়ার লোকেরা খারাপ খারাপ কথা বলছে। এই পাড়ায় আর থাকাই যাচ্ছে না। এই পাড়ার সবার চোখ খারাপ বলেই তো তারা খারাপ খারাপ কথা বলছে। সবাই আসলে আমাদের বন্ধুত্ব থেকে হিংসা করে। এভাবে প্রীতম এবং প্রিয়া তনিমাকে পাত্তা না দিয়েই কলেজে চলে যায়, যার ফলে তনিমা তাদের উপর খুব রেগে যায়। তনিমা তখনই তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং ননদ ও ননদের প্রতিবেশী বন্ধুর নামে নালিশ জানায়। আপনার মেয়ে যা করছে, ওই মেয়েকে কিন্তু কলেজ পাশ করার পর বিয়ে দিতে খুব অসুবিধা হবে। প্রতিবেশী ছেলেটাকে বন্ধু বানিয়েছে, ওর সাথে সারা দিন ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে যখন ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে তখন কিন্তু এই পাড়ার লোকেরাই ভাঙচি দেবে। যখন প্রিয়ার বিয়ে দিতে পারবেন না তখন বুঝতে পারবেন। আমি কিন্তু আগে থেকে আপনাদেরকে সাবধান করছি। আমি কি করব বলো বৌমা? আমি তো অনেকবার প্রিয়াকে বলেছি যে ওই বদমাইশ ছেলেটার সঙ্গে মিশবি না, কিন্তু ও তো আমার কথাই শোনে না। এভাবে সবাই প্রিয়া এবং প্রীতমের বন্ধুত্ব নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে প্রীতম এবং প্রিয়া কলেজে গিয়ে একসাথে বসে পড়াশোনা করে, ক্যান্টিনে একসাথে বসে খাবার খায়। কলেজ শেষ হয়ে যাওয়ার পর তারা কোচিংয়ে একসাথে পড়াশোনা করে বাড়িতে ফিরে আসে। এভাবে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন পেরিয়ে যায়। একদিন তনিমা রান্নাঘরে গরম গরম মাংস এবং ভাত রান্না করে। তখন বৌদি, তুমি যখন মাংস আর ভাত রান্না করছো তখন একটু বেশি করে রান্না করো, কারণ আজকে প্রীতম আমাদের বাড়িতে লাঞ্চ করবে। আর হ্যাঁ, মাংসে কিন্তু ঝাল কম দেবে, প্রীতম একটুও ঝাল খেতে পারে না। কি সাংঘাতিক তুমি! এখন ওই ছেলেটাকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবে? কোনো দরকার নেই, আমরা ওকে এই বাড়িতে অ্যালাউ করব না। এত বাড়াবাড়ি কিন্তু মোটেই ভালো নয় প্রিয়া। ওর আজকে রাঁধুনি আসেনি, আর তুমি তো ভালো করেই জানো কাকু কাকিমা এখানে থাকে না। ও নিজে রান্না করে কি করে খাবে বলো? তোমার যদি ওর জন্য রান্না করতে অসুবিধা হয় তাহলে আমি ওর বাড়িতে চলে যাচ্ছি, আমরা দুজনেই রান্না করে খেয়ে নেব, তোমাকে এত কষ্ট করতে হবে না। প্রিয়ার এমন কথা শুনে তনিমার মাথায় হাত পড়ে। তনিমা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে মোটেই প্রীতমের জন্য রান্নাও করতে চায় না। তাই প্রিয়া রাগ করে দুপুরবেলাতে বাড়িতে কোনো খাবার খেতে চায় না। সে তার প্রতিবেশী প্রীতমের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে প্রিয়া প্রীতমের জন্য গরম গরম ভাত এবং মাছের ঝোল রান্না করে। তারা দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা বসে পড়াশোনা করে। পড়াশোনা করা হয়ে গেলে প্রিয়া আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু প্রিয়া যখন প্রীতমের বাড়ি থেকে বেরোয় তখন তাদের পাড়ার কাকিমারা সবকিছুই দেখে নেয়। দেখেছিস, আমাদের দীপিকার মেয়ে ওই ছেলেটার বাড়ি থেকে বেরোচ্ছে। আমি তো সকালবেলা দেখেছিলাম যে প্রিয়া বাজার করে ওই ছেলেটার বাড়িতে ঢুকছে। তারপর ওরা নাকি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একসাথে এতক্ষণ ধরে ছিল। পাড়ায় যদি এসব নোংরামি হয় তাহলে ছেলে মেয়েকে নিয়ে কি করে থাকবো বলতো? ছি, আমি তো ভাবতেই পারছি না, এসব অসভ্যতামি মেনে নেওয়া যায় না।
এভাবে পাড়ার মহিলারা প্রিয়া এবং প্রীতমকে নিয়ে ভীষণই নিন্দা করে। এমনকি মালতী দেবী তার বান্ধবীদের নিয়ে প্রিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তোর মেয়েকে কিন্তু বেশি দিন বাড়িতে রাখিস না, কারণ কোন দিন দেখবি তোদেরকে না বলেই প্রতিবেশীর বাড়ির বউ হয়ে যাবে। কি সব আলতু ফালতু কথা বলছিস? তোদের কি আর কোনো খেয়ে বসে কাজ নেই? আমার মেয়ের নামে বাজে কথা বলিস না। তোর মেয়ে বাজে হয়ে গেছে, তাই বাজে কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ কি বলতো, এই দু চোখে পাড়ার মধ্যে আর নোংরামি দেখা যায় না। কারণ আমাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, বর আছে। তোর মেয়েটা সারাদিন প্রতিবেশীর বাড়িতে গিয়ে পড়ে আছে। ওই ছেলেটার বাবা মাকেও বাড়িতে থাকে না। কখন একটা কি অঘটন হয়ে যাবে তখন বুঝতে পারবি। এই তো কিছুক্ষণ আগেই তোর মেয়ে ওই প্রীতমের বাড়ি থেকে হাসতে হাসতে বেরোলো। এমন সময় প্রিয়া সেখানে এসে বলে, কাকিমা, তুমি আমাকে নিয়ে বিচার করতে এসো না। আমার বন্ধুত্বের উপর কোনো প্রশ্ন তুলবে না। এই তো কালকে রাত্রিবেলা তোমার মেয়ে একটা বাইকে চেপে রাত 2টোর সময় বাড়িতে ফিরেছে। তাও আবার বাইক থেকে নেমে সুস্থ অবস্থায় বাড়িতে যেতে পারছিল না, নেশা করেছিল। তার বেলায় তোমার মান সম্মান যায় না বলো? আমার মেয়ের নামে একদম বাজে কথা বলবি না। তোর কাছে কি প্রমাণ আছে? আমার মেয়ে পাড়ার সব থেকে ভালো, একেবারে সতী। হ্যাঁ, জানা আছে কেমন সতী। এই তো আগের মাসে গোয়া যাচ্ছি বলে বয়ফ্রেন্ডের সাথে গোয়া ঘুরে এসেছে। আমি সোশ্যাল মিডিয়াতে সব ফটো দেখেছি, সেভ করেও রেখেছি। আর কালকে রাত্রিবেলার ঘটনাটা ভিডিও করে রেখেছি। আমার বন্ধুত্বের নামে কোনো রকম প্রশ্ন তোলার আগে নিজের মেয়েকে ঠিক করো। এমন কথা শুনে মালতী দেবী একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে, কারণ সত্যিই তার মেয়ে এরকম করে। তাই সে কোনো কথা বলতে পারে না। তখনই নিজের সঙ্গী সাথীদের নিয়ে সে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন প্রীতম পড়াশোনা করার জন্য প্রিয়ার বাড়িতে আসে। বৌদি, প্রিয়া কোথায় গো? আমি একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছি না, আর ও যদি আমাকে অঙ্কটা বুঝিয়ে না দেয় আমি অঙ্কটা করতেও পারবো না। তোমরা যে কি অঙ্ক করছো সব আমার জানা আছে, অসভ্য কোথাকার। এতদূর পড়াশোনা করেছো কিসের জন্য যে এখনো অঙ্ক বুঝতে পারছো না? আমার ননদের জীবনটা আর নষ্ট করে দিও না তুমি। আমি কেন প্রিয়ার জীবন নষ্ট করে দেবো? তোমরা কি বুঝতে পারো না যে আমরা শুধুমাত্র বন্ধু, আর আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই? তোমার মতো বয়স আমি পেরিয়ে এসেছি, জানি তোমরা কিরকম বন্ধু। এখনকার দিনে কি সব হচ্ছে, সিচুয়েশনশিপ, তারপর আবার সবকিছু উল্টোপাল্টা নাম। তোমরা হলে ওরকম ধরনেরই। প্লিজ বৌদি, এরকম বলো না। প্রিয়া শুনলে খারাপ ভাবতে পারে। যাই হোক, আমি প্রিয়ার ঘরে যাচ্ছি, কেননা এখন আমাদের অঙ্ক করতে হবে। এই বলে প্রীতম প্রিয়ার ঘরে চলে যায়। প্রীতম ঘরে ঢুকলে প্রিয়া দরজা বন্ধ করে দেয়, কারণ প্রিয়া ভালো করেই জানে তার বৌদি ঘরে উকিঝুঁকি মারবে। তাই দরজা বন্ধ করে দুজনে মিলে একসাথে অঙ্ক করতে থাকে। অঙ্ক করা হয়ে গেলে প্রীতম আবার বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রীতম এবং প্রিয়া যেহেতু একে অপরের খুব ভালো বন্ধু, তাই প্রিয়া সবসময় প্রীতমের খেয়াল রাখে। প্রীতমের জ্বর হলে তাকে ওষুধ কিনে বাড়িতে দিয়ে আসে, প্রীতমের জন্য রান্না বান্না করে রেখে আসে। এমনকি সে সুন্দর করে প্রীতমের বাড়িঘরও গুছিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। সেই বিষয়টা পাড়ার কেউ বুঝতে চায় না। সারা পাড়া জুড়ে প্রীতম এবং প্রিয়ার নামে বদনাম ছড়িয়ে যায়। প্রিয়া, তুই কেন নিজের খারাপ করছিস বলতো? সবাই আমাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাই তুই আমাদের বাড়িতে আর আসবি না। আমাদের বন্ধুত্ব রাখার কোনো দরকার নেই, কেননা আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। তুই জানিস না আমরা শুধুমাত্র বন্ধু? ফালতু কথা কেন বলছিস? কে কি ভাবলো না ভাবলো তার জন্য আমরা নিজেদের বন্ধুত্ব শেষ করতে পারবো না, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। এভাবে মাঝে মধ্যে প্রীতম এবং প্রিয়ার মধ্যে ঝগড়া হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে তারা দুজনে কলেজ পাশ করে নেয়। কলেজ পাশ করার পর প্রীতম ঠিক করে সে এবার বিয়ে করবে। কিন্তু প্রীতম যখন নিজের বিয়ের ব্যাপারে প্রিয়াকে জানায়, তখন তনিমাও সেখানে থাকে। আমি তো জানতাম তোমরা শুধুমাত্র বন্ধু নও, আর তুমি প্রিয়াকে বিয়ের প্রস্তাব দেবে। তখন তো খুব নাটক করছিলে, তাই না, যে তোমরা শুধুমাত্র বন্ধু। তোমরা যখন একে অপরকে বিয়ে করবে, তাহলে আগেই নিজেদের সম্পর্কটা প্রকাশ করে দিতে পারতে। বৌদি, প্লিজ দাঁড়াও, কি বলছো বলো তো? ও বলেছে বিয়ে করবে, কিন্তু একবারও বলেনি যে ও আমাকে বিয়ে করবে। প্রীতম বিয়ে করছে সুজয়কে। প্রিয়ার মুখে এমন কথা শুনে তনিমা একেবারে আকাশ থেকে পড়ে, কারণ একটা ছেলে যে একটা ছেলেকে বিয়ে করবে সেটা তনিমা মানতেই পারে না। সুজয় আবার কে? প্রীতম সুজয়কে কেন বিয়ে করবে? ও তো ছেলে, ও ছেলে হয়ে ছেলেকে বিয়ে করবে? কি সব উল্টোপাল্টা কথা বলছো? এটা আবার তোমাদের কেমন নাটক? হ্যাঁ,
তনিমা এই প্রশ্ন করতে না করতেই সুজয় বিয়ের কার্ড নিয়ে তাদের বাড়িতে চলে আসে, কারণ প্রীতম এবং সুজয় সত্যি একে অপরকে পছন্দ করে, কিন্তু সমাজ তাদের সম্পর্ক মেনে নিতে চায় না। সেই কারণে প্রীতম কোনোদিনও নিজের সত্যি কারোর সামনে স্বীকার করতেও পারে না। কিন্তু প্রিয়া যেহেতু শুধুমাত্র প্রীতমকে সবসময় সাপোর্ট করে, তাই প্রিয়া প্রীতমের অত ভালো বন্ধু হয়ে উঠতে পারে। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই শুনেছো। আমি সুজয়কে বিয়ে করছি, আর ও আমার আর প্রিয়ার কলেজের বন্ধু, আর আমি সুজয়কে খুব ভালোবাসি। প্রীতমের মুখে এমন কথা শুনে তনিমার মাথা যেন ঘুরে যায়। সে কিছুতেই কিছু বিশ্বাস করতে পারে না। আসলে ছোটবেলা থেকে প্রীতম ছেলেদেরকে পছন্দ করে, কিন্তু সমাজের ভয়ে সে কোনোদিনও নিজের সত্যি স্বীকার করতে পারে না। ধীরে ধীরে যখন সে বড় হয়ে ওঠে, তখন প্রিয়ার সাথে তার বন্ধুত্ব হয়। সে যখন প্রিয়াকে সুজয়ের ব্যাপারে জানায়, তখন প্রিয়া কিন্তু অন্য কারোর মতো হাসাহাসি করে না। আমি তোর পাশের বাড়িতে থাকি, তোর এত ভালো বন্ধু, তবুও তুই আমাকে এই কথা বলতে লজ্জা পাচ্ছিস? তোর কোনো চিন্তা নেই, তোর যদি কোনো ছেলেকে পছন্দ হয় তবুও আমি তোকে সাপোর্ট করব, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কোনো ভয় নেই। প্রিয়ার মুখে আসল ঘটনা জানার পর তনিমা খুবই লজ্জিত বোধ করে। প্রীতম, তুমি কিছু মনে করো না, আসলে বুঝতেই তো পারো এদেশে এইসব কিছু এখনো অতটা খোলাখুলিভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু তবুও আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাকে আমরা অনেক খারাপ কথা শুনিয়েছি, আর প্রিয়া তুমিও আমাদের ক্ষমা করে দাও। না ঠিক আছে বৌদি, আমার বন্ধু ভালো থাকবে এতেই আমি খুশি। কিছুদিনের মধ্যে সুজয় এবং প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়। পাড়ার লোকেরা এখন আবার তাদের নামেও খারাপ কথা বলে বেড়ায়, কিন্তু প্রীতম কিংবা সুজয়ের কিছু যায় আসে না। কয়েকদিনের মধ্যে প্রীতম এবং সুজয় বিদেশে চলে যায়। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে বাড়ি থেকে সম্বন্ধ দেখে প্রিয়ারও ধুমধাম করে বিয়ে হয়, কিন্তু তবুও প্রিয়া এবং প্রীতমের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকে। রামপ্রকাশ বাবু তার দুই মেয়ে লিপিকা এবং মনিকার সঙ্গে বাস করে। রামপ্রকাশ বাবুর একটা নিজস্ব ছোট ব্যবসা ছিল। তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল। দুই বোনের জীবনে কোনো জিনিসের অভাব না থাকলেও তাদের জীবনে যেটার অভাব ছিল সেটা হলো মায়ের ভালোবাসা। তারা দুই বোন অনেক ছোটবেলায় তাদের মাকে হারিয়েছিল। লিপিকা যদিও বা মায়ের ভালোবাসা পেয়েছিল, কিন্তু মনিকা একদমই তার মায়ের ভালোবাসা পায়নি, কারণ মনিকা যখন 2 বছরের ছিল তখনই তার মা মারা যায়। মনিকার চেয়ে লিপিকা 5 বছরের বড় ছিল। রামপ্রকাশ বাবু যথাসম্ভব তার মেয়েদের জীবনে মায়ের অভাব পূরণ করার চেষ্টা করত। একদিন তাদের বাড়িতে রামপ্রকাশ বাবুর এক দূর সম্পর্কের দিদি মালতী আসে। দিদি, তুমি এতদিন পরে এলে, কি খবর তোমাদের? বাড়ির অবস্থা ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তোর মেয়ে দুটো তো ভালোই বড় হয়ে গেছে, আর বড় মেয়েটা তো বিয়ের বয়সও হয়ে গেল। ওদেরকে নিয়ে কিছু ভাবলি? না দিদি, ওদের বিয়ে নিয়ে এখন আমি কিছুই ভাবিনি। তবে আমার বড় মেয়ে লিপিকে এখন MBA করছে। 1 বছরের মধ্যেই ওর MBA কমপ্লিট হয়ে যাবে। তারপরও আমার সঙ্গে আমার ব্যবসা সামলাবে। আর মনিকা তো এখন সবেমাত্র ক্লাস 12-এ পড়ে। ওর ফিউচার নিয়েও তো কিছু একটা ভাবতে হবে। আরে তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করাবি? তোর বউ থাকলে এসব তোকে করতে দিত না। তোর বড় মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, এবার ওর বিয়েটা দিয়ে দে। আমার হাতে একটা অনেক ভালো ছেলে আছে। ছেলেটা খুবই বড় লোক, অনেক বড় ব্যবসায়ী। ওর সঙ্গে মনিকার বিয়ে হলে মনিকা রানী হয়ে থাকবে, আর ওদের পরিবারের সবাই শিক্ষিত, তাই মনিকা বিয়ের পরে ওর পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। মালতী দেবীর কথা শুনে রামপ্রকাশ বাবু ব্যাপারটা নিয়ে ভাবে। রামপ্রকাশ বাবু মনিকার সঙ্গে এই ব্যাপারে কথা বললে সে বুঝতে পারে যে মনিকারও বিয়ে করতে কোনো আপত্তি নেই। তাই সে ছেলেপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং কিছু সময়ের মধ্যেই মনিকার সঙ্গে প্রতাপ নামে একটি বড় ব্যবসায়ীর বিয়ে হয়ে যায়। মনিকার জীবন একেবারে পরিবর্তিত হয়ে যায়। তার জীবন আরাম বিলাসিতাপূর্ণ হয়ে ওঠে। একদিন লিপিকা তার দিদিকে ফোন করে। হ্যালো দিদি, কেমন আছিস তুই? আর তোর শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো তো? মানে তুই ওখানে হ্যাপি আছিস তো? হ্যাঁ অবশ্যই, বিয়ের পর আমার তো জীবন পাল্টে গেছে। আমি বাপের বাড়িতে যেমন থাকতাম তার চেয়েও লক্ষ গুণ বেশি ভালো আছি। আমার শ্বশুর বাড়িতে চাকর বাকরের কোনো অভাব নেই, আর আমাদের সমস্ত রিলেটিভ বিদেশে থাকে। আমার তো দেশ বিদেশে ঘুরতে ঘুরতেই সময় কেটে যাচ্ছে। আর এমনিও MBA-টা কমপ্লিট হয়ে গেলে তোর জামাইবাবুর সঙ্গে আমাকে ব্যবসার কাজে এদিক ওদিক ঘুরতে হবে। যাক দিদি, শুনে খুবই খুশি হলাম। আমি আর বাবা তোকে খুব মিস করি। তুই এইভাবে ভালো থাক, কিন্তু আমাদেরকে ভুলে যাস না যেন।
সময় পেলেই আমাদের সঙ্গে দেখা করতে আসিস। ঠিক আছে, আমি এখন রাখছি, পরে ফ্রি হলে ফোন করব। এই বলে মনিকা ফোনটা রেখে দেয়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তিত হয়ে যায়। হঠাৎ করে একদিন রামপ্রকাশ বাবুর হার্ট অ্যাটাক হয় এবং রামপ্রকাশ বাবু শয্যাশায়ী হয়ে পড়ে। সেই সঙ্গে তার ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রামপ্রকাশ বাবু সবসময় শুধু চিন্তা করত, বাবা তুমি কেন সবসময় এত চিন্তা করো? দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাকে তো সুস্থ হতে হবে, তাই না? তুমি এত ব্যবসার কথা চিন্তা করছো কেন? তোমার শরীরটা তো আরো খারাপ করবে। চিন্তা করব না তো কি করবো রে মা? আমার অবস্থাটা কোন জায়গায় এসেছে একবার ভেবে দেখেছিস? সারা জীবন ধরে আমি যা টাকা সঞ্চয় করেছিলাম ব্যবসার ঘাটতি মেটাতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে, কিন্তু তবুও ব্যবসায় কোনো উন্নতি হলো না। আচ্ছা বাবা, আমরা যদি দিদি আর জামাইবাবুর কাছ থেকে সাহায্য চাই? ওদের অবস্থা তো খুবই ভালো। এখন তোমাকে অনেক ভালো ডাক্তার দেখানো প্রয়োজন, আর তার জন্য তো অনেক টাকারও প্রয়োজন। আমি দিদির সঙ্গে একবার কথা বলে দেখবো। না রে মা, এসব করে কোনো লাভ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সবই পাল্টে গেছে। আমার মেয়ে মনিকাও পাল্টে গেছে। তুই ছাড় এসব, যা কপালে আছে তাই হবে। রামপ্রকাশ বাবু ঠিকই বলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে মনিকার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছিল। সে এখন তার বরের সঙ্গে ব্যবসার কাজে খুবই ব্যস্ত থাকতো। বেশিরভাগ সময় সে বিদেশেই থাকতো। সে তার লাইফ নিয়ে এতটা বেশি ব্যস্ত ছিল যে তার বৃদ্ধ বাবা এবং বোনের কথা একটিবারের জন্য তার মনে পড়তো না। লিপিকা প্রত্যেক দিন তার দিদিকে ফোন করত, কিন্তু মনিকা কখনোই ফোন ধরতো না। বাবার অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাওয়ায় লিপিকা আবার মনিকাকে ফোন করে। মনিকা খুবই বিরক্ত হয়ে ফোনটা ধরে। আরে কি হয়েছেটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখছিস আমি ফোনটা কেটে দিচ্ছি, নিশ্চয়ই আমি ব্যস্ত আছি। আমি তো পরে তোকে ফোন করতাম। তুই জানিস না এখন আমরা আমাদের ব্যবসার কাজে কত ব্যস্ত থাকি? দিদি, তোর ফোনের আশাতেই তো 2 মাস ধরে বসে আছি। তোকে কতবার মেসেজ করেছি, তুই তো কোনো রেসপন্স করিসনি। আমার তোকে এটাই বলার ছিল, বাবার শরীরের অবস্থা ভীষণ খারাপ। বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তুই এখানে আয় না দিদি, তোর খুব প্রয়োজন আমাদের। কি যে বলিস না, বাবার হার্ট অ্যাটাক হয়েছে এর জন্য তো বাবা নিজেই দায়ী। কি দরকার ছিল ব্যবসা নিয়ে চিন্তা করার? আর সবচেয়ে বড় কথা, আমি না হয় দূরে থাকি, কিন্তু তুই তো বাবার সঙ্গেই থাকিস। তুই বাবার ব্যবসার কাজে সাহায্য করতে পারিসনি? বাবাকে সামলাতে পারিসনি তুই? দিদি, তুই আমাকে দোষ দিস না এভাবে। বাবা বারবার তোর কথা মনে করে। তুই তো বিয়ের পর একবারও এখানে আসলি না। হ্যাঁ, আর আমি এখন যেতেও পারবো না, কারণ আমি আমার বরের সঙ্গে এখন সুইজারল্যান্ডে আছি। এখানে আমরা আমাদের নতুন বিজনেস সেট আপ করার কথা ভাবছি। আর শোন, এভাবে শুধু শুধু আমাকে রোজ রোজ ফোন করে বিরক্ত করিস না। দিদি, আমার কিছু টাকার দরকার ছিল বাবাকে ডাক্তার দেখানোর। তুই যদি কিছু সাহায্য করিস। হ্যালো হ্যালো দিদি, শুনতে পাচ্ছিস? হ্যালো। মনিকা কোনো রেসপন্স না করে ফোন কেটে দিয়েছিল। লিপিকা ভাবতেও পারেনি যে তার দিদি বড়লোক হয়ে যাওয়ার পর এতটা বেশি পাল্টে যাবে। দিনের পর দিন রামপ্রকাশ বাবুর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে ওঠে। তাদের সাহায্য করার মতো তেমন কেউ ছিল না। শুধু একজনই তাদের পাশে ছিল, সেটা হলো রামপ্রকাশ বাবুর ম্যানেজার রঞ্জন। রঞ্জন খুবই ভালো মনের মানুষ ছিল। রামপ্রকাশ বাবুর চিকিৎসার ক্ষেত্রে সে যথাসম্ভব টাকা ব্যয় করত। শুধু তাই নয়, রামপ্রকাশ বাবুর ব্যবসার সমস্ত দায়িত্ব সে একাই বহন করে চলেছিল। ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় সে নিজের টাকা ব্যয় করেও রামপ্রকাশ বাবুর ব্যবসা আগের মতো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছিল। একদিন হঠাৎ করে রামপ্রকাশ বাবুর শরীর খুবই খারাপ করে। বাবা, তুমি নিশ্চয়ই আবার কোনো বিষয় নিয়ে চিন্তা করেছো। ডাক্তার তোমাকে চিন্তা করতে বারণ করেছে। আর তুমি কেন সবসময় চিন্তা করো? তোমাকে আমি কখন ঘুমাতে বলেছি? তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? কি করে ঘুমাবো রে মা? আমার যে এখনো একটা অনেক বড় কাজ বাকি আছে। সেই কাজটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি যে শান্তিতে ঘুমাতেও পারবো না। কি কাজ বাবা, বলো আমাকে। তোমার কিসের এত চিন্তা? আশা করছি তুই আমার কথা রাখবি। মনিকার তো বিয়ে হয়ে গেছে, ও ওর জীবন নিয়ে বেশ ভালোই আছে। কিন্তু আমি চলে যাওয়ার পর তোর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? আমি বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা দিয়ে যেতে চাই রে মা। তোর বিয়েটা হয়ে গেলেই আমি চিন্তামুক্ত হতে পারবো। ঠিক আছে বাবা, তোমাকে চিন্তামুক্ত করতে আমি সবই করতে পারবো। তুমি বলো কাকে বিয়ে করতে হবে। তুমি যার সঙ্গে বলবে আমি তার সঙ্গেই বিয়ে করব। আমি জানতাম তুই আমার কথা রাখবি। আমি আমার ম্যানেজার রঞ্জনের সঙ্গে তোর বিয়ে দেবো বলে ঠিক করেছি। রঞ্জন খুবই ভালো ছেলে। ও যেভাবে আমাদের পাশে থেকেছে তুই তো সবটাই দেখেছিস।
হ্যাঁ, আমি মানছি মনিকার বরের মতো রঞ্জন বড়লোক নয়, কিন্তু রঞ্জন খুবই সৎ মানুষ, ও তোকে খুব ভালো রাখবে। ঠিক আছে বাবা, তোমার এই সিদ্ধান্তে আমার কোনো অসুবিধা নেই। আমি রঞ্জনকেই বিয়ে করব। এবার তুমি চিন্তা না করে ঘুমাও তো দেখি। লিপিকার কথা শুনে রামপ্রকাশ বাবু খুবই খুশি হয় এবং সে ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর সে শান্তিতে ঘুমাতে পেরেছিল, কিন্তু সে তার শান্তির ঘুম কাটিয়ে আর উঠতে পারেনি। রামপ্রকাশ বাবুর ঘুমের মধ্যেই আবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে মারা গিয়েছিল। লিপিকা তার বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই রঞ্জন সেখানে ছুটে আসে। রঞ্জন লিপিকাকে সামলানোর চেষ্টা করতে থাকে। কেঁদো না লিপিকা, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? আচ্ছা, তুমি তোমার দিদিকে ফোন করেছো? তোমার দিদি আর জামাইবাবুকে খবর দেওয়া খুব দরকার। কাকু বারবার তোমার দিদির নাম করতো। রঞ্জনের কথা শুনে লিপিকা তার দিদিকে ফোন করতে থাকে, কিন্তু মনিকা বারে বারেই তার বোনের ফোন কেটে দেয়। লিপিকা তার দিদিকে অনেক মেসেজও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। মনিকা তার বাবাকে শেষবারের মতোও দেখতে আসেনি। খুবই দুঃখের সঙ্গে লিপিকা রঞ্জনের সাহায্যে তার বাবার শেষ কৃতকার্য সম্পন্ন করে। রামপ্রকাশ বাবু মারা যাওয়ার 1 মাস পর হঠাৎ একদিন মনিকা তার বোনকে ফোন করে। দিদি, তুই বাবাকে একটাবারের জন্য দেখতে এলি না? আমি তোকে কত ফোন করেছি, কত মেসেজ করেছি। কি আর করবো বলতো, আমরা তো আসলে সাধারণ মানুষ নই, আমরা অনেক বড় ব্যবসায়ী, আর আমাদের মতো ব্যবসায়ীদের জীবনে সময়ের বড্ড অভাব। যাক, বাবা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এটাই চাইবো। আর তুই যে বললি তুই বাবার ম্যানেজার রঞ্জনের সঙ্গে বিয়ে করবি? হ্যাঁ, আমি রঞ্জনকে বিয়ে করব, কারণ এটাই বাবার শেষ ইচ্ছা ছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রঞ্জন তো একটা গরিব মানুষ। কি আছে ওর? টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নেই। তুই শুধু শুধু ওরকম একটা গরিবের সঙ্গে বিয়ে করে নিজের লাইফটা কেন শেষ করবি? তুই আমার কথা শোন, আমি আর তোর জামাইবাবু কিছুদিনের মধ্যেই আসছি। আমরা অনেক ভালো ছেলে দেখে, বড়লোক ছেলে দেখে তোর বিয়ে দেব। না দিদি, যখন তোমাদের প্রয়োজন ছিল তখন তোমরা আসোনি। আমি বাবাকে কথা দিয়েছিলাম, আর যাই হোক আমি বাবার কথা অমান্য করতে পারবো না। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে আমি রঞ্জনকে বিয়ে করব। লিপিকার কথা শুনে মনিকার খুবই রাগ হয় এবং সে তার ফোনটা কেটে দেয়। মনিকা সেদিনের পর থেকে তার বোনের সঙ্গে একেবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। লিপিকা তার বাবার কথা মতো রঞ্জনের সঙ্গে বিয়ে করে। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। একদিন রঞ্জন খবরের কাগজ পড়তে গিয়ে অবাক হয়ে যায়। লিপিকা, লিপিকা, তাড়াতাড়ি একবার এসো এখানে, তাড়াতাড়ি এসো। এই দেখো তো এই খবরের কাগজটা। এই ছবিটা তোমার দিদি আর জামাইবাবু মনে হচ্ছে না? কই কই দেখি। হ্যাঁ তাই তো, এটা তো দিদি আর জামাইবাবু। এ কি, পুলিশ এদের গ্রেপ্তার করেছে কেন? এখানে লেখা আছে শহরের সবচেয়ে বড় বড় অসাধু ব্যবসায়ীদের লিস্টের মধ্যে তোমার দিদি আর জামাইবাবুর নাম 1 নম্বরে আছে। ও বাবা, এরা অসৎ উপায়ে প্রচুর পরিমাণে ব্ল্যাক মানি ইনকাম করেছে। এদের নামে তো অনেক কেসও দেওয়া হয়েছে। টাকা ইনকাম করার লোভে এরা এত বড় বড় ক্রাইম করেছে। ওরে বাবা! হে উপরওয়ালা, এই কি হয়ে গেল? আমার দিদি খুব কষ্ট পাচ্ছে। রঞ্জন, তুমি আমাকে আমার দিদির কাছে নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। রঞ্জন লিপিকাকে মনিকার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। লিপিকাকে দেখতে পেয়ে মনিকা অঝরে কেঁদে ওঠে। দিদি, তুই কাঁদিস না দিদি, আমি তোদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমি আর রঞ্জন অনেক বড় বড় উকিলের সঙ্গে কথা বলবো। তুই একদম কাঁদিস না, আমি আছি তো। না রে বোন, এসব করে আর কোনো লাভ হবে না। আমাদেরকে 14 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে এগুলো আমাদেরই কুকর্মের ফল। টাকার লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা অনেক ভুল করেছি। আর সবচেয়ে বড় কথা, আমি আমার পরিবারের সঙ্গে অন্যায় করেছি, বাবার সঙ্গে, তোর সঙ্গে অন্যায় করেছি। আর এগুলো আমার পাপের শাস্তি হিসাবে আমি মেনে নিয়েছি। আমাকে ক্ষমা করে দে বোন। টাকার লোভে আমার জীবনটা আমি শেষ করে ফেললাম। লিপিকা ও রঞ্জন মনিকা এবং তার বরকে জেল থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। রঞ্জন এখন অনেক বড় এক ব্যবসার মালিক ছিল। সেই রামপ্রকাশ বাবুর ব্যবসায় খুবই পরিশ্রম করে ব্যবসার উন্নতি ঘটিয়েছিল। দীর্ঘ 2 বছরের প্রচেষ্টার পর তারা মনিকা এবং তার বর প্রতাপকে জেল থেকে ছাড়াতে সক্ষম হয়। মনিকা ও প্রতাপ তাদের ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। লিপিকা সবকিছু ভুলে গিয়ে তাদেরকে আপন করে নেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।